আমরা এলসি খোলার পরিমাণটা অনেক বেড়ে গেছে, প্রায় ৩০০% পরিমাণ বেড়ে গেছে। কিন্তু আমরা যেটা দেখি মাঝে মাঝেই যেটা দেখি আমরা খুব অবাক হই, চাহিদা যোগান তত্ত্বের পাশ কাটিয়ে আসলে বাজারটা কোনো না কোনোভাবে পারফর্ম করছে, বাজারটা কাজ করছে, ফাংশন করছে, যেখানে যৌক্তিক দাম নিয়ে প্রশ্ন ওঠে। এইখানে আসলে কারসাজি কিংবা ব্যত্যয়টা, আপনার যে অভিজ্ঞতা, দীর্ঘদিন কাজ করেছেন, একদম সরাসরি সরকারের হয়ে কাজ করেছেন, এই অভিজ্ঞতাতে আসলে ব্যত্যয়টা কোনখানে? এখানে একটা জিনিস হলো যে আমাদের অর্থনীতির যে মানে সিম্পল ফর্মুলা যে আমাদের চাহিদা যোগানের সমন্বয় না থাকলে বাজার অস্থির হয়। অর্থাৎ আমার চাহিদার তুলনায় যোগান কমে গেলে বাজার অস্থির হয়। কিন্তু বাংলাদেশে আসলে অনেক সময় এই ফর্মুলাও কাজ করে না। আমাদের ২ ধরনের পণ্য আছে। একটা হলো আমাদের আমদানি নির্ভর পণ্য, আর কিছু আছে আমার দেশে যেগুলো উৎপাদন হয়। এখন ধরেন দেশে যেটা উৎপাদন হয় সেটি তো আমাদের একটা হলো যে উৎপাদন খরচ যেটা কৃষকরা উৎপাদন করে আমাদের যেগুলো আমাদের কৃষি পণ্য, সেখানে এই খরচগুলো কিন্তু উৎপাদন খরচ কমানো খুবই যৌক্তিকভাবে সম্ভব। আমরা কৃষি ঋণ দিচ্ছি ৩৭,০০০ কোটি টাকা এই বছর। এটার আপনারা এটা একটু খোঁজ নেন যে এই ৩৭,০০০ কোটি টাকার কত পার্সেন্ট টাকা সত্যিকারের প্রান্তিক কৃষকরা পেয়েছেন। এখানেও কিন্তু আপনার একটা জায়গা আছে যেখানে আপনার এটি নিয়ন্ত্রণ করা হয়, এবং আমার কৃষকদের কিন্তু অতিরিক্ত রেটে কিন্তু আপনার এই কৃষি ঋণটা অতিরিক্ত দেওয়া সুদে হয়। দিতে হয়। তাহলে কি হচ্ছে যে আমি যদি কৃষি ঋণটা প্রপারলি কৃষকরা পেত তাহলে আমাদের উৎপাদন খরচটা কমতো। প্রতি বস্তা সারে কিন্তু আপনার সরকারের যেটা বেঁধে দেওয়া দাম তার থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এর মানে কি? সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। পার কেজি সাড়ে ৭০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এখন ধরেন আপনার যদি আ এমন হয় যে তাকে সারটা কিনতে হচ্ছে ৩০০ টাকা বেশি দামে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু তাকে আপনার উৎপাদন কস্টটা কিন্তু তার বেড়ে যাচ্ছে। একইভাবে আমাদের কিন্তু বীজের সমস্যা আছে। আমাদের সারে পেস্টিসাইডের সমস্যা আছে। যেটাকে আমরা বালাইনাশক বলি। তো এই জায়গাগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু অ্যাড্রেস করা যায়। দ্বিতীয় যে জায়গাটা আছে যে আমি যদি উৎপাদন কস্টটা কমাতে পারতাম তাহলে কিন্তু আমি বাজারে এটি কম দামে আপনার ব ব ভোগ এই পণ্যগুলো আমরা পেতাম। আর হলো আমাদের বিপণন ব্যবস্থা খুবই ত্রুটিযুক্ত। অর্থাৎ কৃষকরা উৎপাদন করছে আর আমি ভোক্তা পর্যায়ে যেটা আমার কিচেনে যাচ্ছে, এই জায়গায় কিন্তু ৫-৬ হাত বদল হয়ে আমার কাছে আসছে। এবং প্রতিটা হাত বদলের ক্ষেত্রেই কিন্তু এটি আপনার পৌনঃপুনিকভাবে এটির দামটা বেড়ে যাচ্ছে, এবং আমাদের পরিবহন কস্ট বা এটা আসলে যৌক্তিক পর্যায়ের থেকে অনেক বেশি। এটি হলো আমার দেশীয় পণ্য। আর যেটি আমাদের আমদানি নির্ভর পণ্য, সেখানে আপনারা দেখেন আমাদের অনেকগুলো আমদানি নির্ভর পণ্য, সেটি কিন্তু আমাদের বিশেষ করে কিছু কর্পোরেট গ্রুপ আছে যারা রিফাইনারি বড়, বড় রিফাইনারি তারাই করে, এবং সেই জায়গাটায় যেটা হয়েছে যে এটি যেহেতু আপনার আমাদের বিদেশ থেকে আনতে হয় সেখানে ডলারের প্রাইস, আমাদের ফ্রেট চার্জ, আমাদের এলসি খোলা, এই অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। এখন সেখানে যেটা হয়েছে কি যে বিগত ২-৩ বছর আগের কথা আমি বলছি, তখন কিন্তু আমাদের ডলারের সংকট ছিল। রিজার্ভের উপরে একটা চরম প্রেশার ছিল। তখন কিন্তু এই এসেনশিয়াল কমোডিটি যেটা আমদানি করার দরকার, সেটি কিন্তু প্রপার টাইমে তারা এলসি খুলতে পারেনি, এবং 100% মার্জিন দিয়েও কিন্তু তারা করতে পারেনি। তো এখন একটু স্বস্তির খবর যেটা আমরা দেখেছি যে আপনাদের নিউজেও প্রচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যেটা দেখলাম, সেখানে আমাদের রমজানে যেহেতু অনেকগুলো এই ধরনের পণ্য আমাদের বিশেষ করে ছোলা, খেজুর, আমাদের তেল, চিনি, আ মসুরির ডাল এগুলোর যেহেতু চাহিদা অনেক বেড়ে যায়, সেখানে রমজানের এটি যেহেতু অনেক দূর থেকে আনতে হয়, সেই কারণে আপনাদের রমজানের ২ থেকে ৩ মাস আগে থেকে কিন্তু এটা এলসি খুলে প্রকিউর করতে হয়। সেই ক্ষেত্রে যেটা একটা ভালো দিক যে এবারে কিন্তু ভালো মানে এলসির পরিমাণটাও অনেক বেশি হচ্ছে, এবং এই পণ্যগুলো আমি আশা করছি যে রমজানের আগেই আসবে। তবে এখানে একটা কথা আছে, সেটি হলো যে এই পণ্যগুলো আসলেই হবে না। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে অনেক সময় রমজানকে উপলক্ষ করে অনেক ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসার একটা মনোবৃত্তি থাকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যেমন আমাদের ব্যবসায়ীদের সচেতন হতে হবে, একইভাবে ভোক্তাদের সচেতন হতে হবে যে পণ্য এভেইলেবল। কিন্তু আমরা রমজানের ২ দিন আগে যদি সবাই গিয়ে অনেক মাসে বেশি পণ্য পরিমাণ কিনি, না কিনে। তাহলে কিন্তু বাজারে পণ্যের ঘাটতি হলে তখন এই ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটা নেবে। অতএব আমরা এখন ভোক্তার সিন্ডিকেট করা দরকার। এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য। অর্থাৎ ভোক্তারা যদি ৩ দিনের বা ৭ দিনের পণ্যটা অল্প, অল্প করে কেনে, তাহলে কিন্তু বাজারটা স্থিতিশীল থাকে। এর বাইরে বাজারে সরবরাহটাও থাকে। সরবরাহটা আপনার স্থিতিশীল থাকে, এবং বাজারটাও তখন কিন্তু এভাবে কেউ দামটা বাড়িয়ে দিতে পারে না। এর বাইরে আরেকটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট, সেটি হলো সার্ভিলেন্স। অর্থাৎ
এই যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, যারা এই বাজার মনিটরিং করে এবং স্থানীয় প্রশাসন, উপজেলায় ইউনো সাহেব আছেন, ডিসি মহোদয়রা আছেন, তাদের কিন্তু যে জায়গাটায় ফোকাস করা দরকার সেটি হলো যে এই পণ্যগুলোর আসলে ওই জেলার চাহিদা অনুযায়ী সেটা অ্যাভেলেবেল আছে কিনা, বা কেউ এটা মজুত করে আপনার বাজারটাকে অস্থির করছে কিনা, সেই জায়গাটায় কিন্তু আমাদের সবাই মিলেই কাজ করতে হবে। এর বাইরে আরেকটা ইস্যু আমি বলতেই চাই, সেটি হলো যে আপনারা জানেন ফেব্রুয়ারিতে নির্বাচন আছে এবং নির্বাচনের পরে আমাদের রমজান শুরু হচ্ছে এবং তখন কিন্তু একটি নতুন সরকার আসবে। সেই একটা নতুন সরকারের জন্য কিন্তু আমি মনে করি যে এই রমজানের দ্রব্যমূল্য একটি বড় চ্যালেঞ্জ। এখন এই একটা সরকার যিনি নতুন কাজ শুরু করবেন ৫ শুরু বছরের করার জন্য, সাথে 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 এই চ্যালেঞ্জটা কতটুকু উনি অ্যাড্রেস করতে পারেন, এবং এই দ্রব্যমূল্যটা কিন্তু একটা সরকারকে অজনপ্রিয় করার জন্য একটু যথেষ্ট। অতএব এই জায়গায় বোধহয় আমাদের সবার একটু নজর দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলো সহ আমাদের কিন্তু যারা আমলাতন্ত্রের যারা আছে, সেটা সার্ভিলেন্স বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা, যাতে বাজারটাকে এই সুযোগে একটি নতুন সরকারের যেন চ্যালেঞ্জ আকারে না দেওয়া হয়।